আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মহড়া শেষ সেনাপ্রধানের। প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে কিভাবে নামবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেই পুরো রিপোর্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে। মোটামুটি এজন্যই বলছি যে কারণ এই রিপোর্টটি চলে গেছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের কাছে। তিনি এটা পুরো পরীক্ষা করবেন, দেখবেন এবং তার সঙ্গে থাকবেন আরো কয়েকজন। পরে তাদের কথা বলছি, একে একে আলোচনার মধ্যে আসবো যখন, এবং সেখান থেকে এটা পাস হয়ে গেলে, অর্থাৎ তারা হ্যাঁ বললে, তখন পরবর্তী আর মহড়া নয়, পরের কাজগুলো হবে। আর যদি ততক্ষণে যদি মনে করা হয় যে কোনো জায়গাতে এই বিষয়টি নিয়ে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে, তখন সেইটাও করা হবে। এবং তারপরেই ভারতে যে দিল্লির লুটিয়েন্সে, যেখানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে। সেই অনুযায়ী এই রিপোর্টটা চূড়ান্ত হয়ে গেলে, গত শুক্রবার আফ্রিকার কঙ্গো সফর শেষে যে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যথাবিধি শাহজালাল এয়ারপোর্টে না নেমে তিনি তেজগাঁওয়ের বিমানবন্দরে নেমেছিলেন। সেটা তার যেমন সুরক্ষা, সেই সুরক্ষাটা রাখা হয়েছিল, তৈরি হয়েছিল সেই রকম ভাবে এই সুরক্ষা বলয়ে এইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ফিরবেন। এবং মনে করা হয়েছে, ঠিক করা হয়েছে যে তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামবেন না, তিনি নামবেন তেজগাঁও বিমানবন্দরে। তেজগাঁও বিমানবন্দরে নামার কি সুবিধাগুলো আছে সেগুলো দেখার জন্যই ওয়াকারুজ্জামান যে সেদিন তার নিজে যেমন সেখানে নেমেছিলেন, একদম চুপি চুপি সেখানে আসতে পেরেছিলেন, তার কি সুবিধাগুলো রয়েছে সেগুলো সেই দিনই কিন্তু সেগুলো ঠিক করা হয়ে গিয়েছিল, দেখা হয়ে গিয়েছিল। এখন যেটা, কেন শাহজালাল এয়ারপোর্ট ছেড়ে সেখানে যাওয়া হচ্ছে, নিশ্চয়ই এটা বোঝা গেছে শাহজালাল এয়ারপোর্টে প্রধান ওয়াকারুজ্জামান জেনারেল সেদিন যদি নামতেন, তাহলে তার ওপরে কোনো কিছু একটা কোনো কিছু অ্যাটাক, আক্রমণ হতে পারত। এমনও হতে পারত তাকে বন্দী করা হতে পারত, এমনও হতে পারত তাকে সেখানে হত্যা করা হতে পারত। মোটামুটি একটাই ব্যাপার হতো যে তাকে সেখানে নামাটা তিনি নিজেও অন্তত সেফ মনে করেননি, এবং সেফ মনে করেননি বলে তিনি তেজগাঁওতে নেমেছিলেন। তেজগাঁওয়ের সুবিধাটা কি? তেজগাঁও কোনো বিজনেস, কোনো ব্যবসায়িক কোনো বিমানবন্দর নয়, সেখানে অন্য কোনো যাত্রীবাহী বিমান সেখানে নামে না। ওটা সম্পূর্ণভাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আর্মি, তাদের নিজেদের কাছে আর্মির হেলিকপ্টার থাকে, আর্মির বিমান যেটা সেখানে থাকে, এই সব কাজের জন্যই ওই বিমানবন্দর ব্যবহৃত হয়। ফলে ওখানে অন্য সেনাবাহিনীর বাইরে অন্য কারোর সেই বিমানবন্দরে তাদের কোনো এখতিয়ার নেই, তাদের প্রবেশের অধিকারও নেই। এবং এই জন্যই সেদিন জেনারেল ওয়াকারুজ্জামান ওই বিমানবন্দরে এসে নেমেছিলেন। এখন শেখ হাসিনার ঢাকাতে প্রত্যাবর্তনের জন্য এই কারণেই ওই বিমানবন্দরকে ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছে। এটা তার যে ওই সুবিধাগুলো আছে বিশেষ তার জন্য। সেদিন গত শুক্রবার আপনারা জানেন যে ঢাকায় সেখানে হিজবুত তাহরীরের পক্ষ থেকে বিরাট বড় জমায়েত মিছিল হওয়ার কথা ছিল, এবং অত্যন্ত সম্ভাবনা তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা ছিল
বঙ্গভবন সেটা অ্যাটাক করা হবে। সেটা অ্যাটাক করে সেখান থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগে বাধ্য করা হবে। এবং আরো যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান সন্ধ্যেবেলায় যখনই আসবেন এদিকে রাষ্ট্রপতির কাছ থেকে নিয়ে তারা দেখিয়ে দেবে তখন যে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হবে যে তিনি সেনাপ্রধানকে বরখাস্ত করছেন। এটা রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে লিখিয়ে নিয়ে সেই অনুযায়ী অ্যাটাক করা হবে। যখনই ওয়াকারুজ্জামান এসে নামবেন ওখানটায় যে ঢাকার শাহজালাল বিমানবন্দরে তাকেও গ্রেপ্তার করা হবে। এবং তিনি তো ততক্ষণে বরখাস্ত হয়েই গেছেন, কারণ এগুলো এরা করে নিয়েছে। এবং এই পুরো ব্যাপারটা ছিল পাকিস্তানি চক্রান্ত। পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রিত যে সেনা প্রধানরা, সেনা কর্তারা ওখানে আছে, যাদের নেতৃত্বে আছে ফৈজুর রহমান, যাদের নেতৃত্বে আছে তাকে দিয়ে সমস্ত ব্যাপারগুলো ঠিক করা হয়ে গিয়েছিল। তার আপনাদের আগেই বলেছি যে ভারত থেকে 4 জন বিদেশ মন্ত্রকের বড় অফিসার তারা ওখানে গিয়ে ঢাকায় নেমে তারা কোঅর্ডিনেট করছিলেন। তারা যথাসময়ে সমস্ত ব্যাপারটা তারা যেমন জানিয়ে দিয়েছিলেন ওয়াকারুজ্জামানকে, তেমনি ভাবে সেনার মধ্যে ওয়াকারুজ্জামান এবং ভারতের এবং বিশেষ করে আওয়ামী লীগ পন্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে বিকল্প ব্যবস্থা যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তেজগাঁও বিমানবন্দরে নেমে সব ফিরে আসতে পারেন, তার নির্বিঘ্নে আসতে পারেন তার জায়গায়, সে ব্যাপারটা তারা করেছিলেন। এখন এর ফলে হয়েছে কি, ওই যে আইএসআই নিয়ন্ত্রিত যে ফৈজুর রহমান অ্যান্ড কোম্পানি, তারা তাদের যে চক্রান্ত সেটা ধরা পড়ে গিয়েছিল। এবং ধরা পড়ার পর এখন কিন্তু কয়েদখানায় গিয়ে পৌঁছেছেন আমাদের সেই ফৈজুর রহমান এবং হিজবুতি আর যারা সেনার মধ্যে রয়েছেন একটু বড় দরের মাঝারি দরের, তারা এখন কয়েদখানায়। এটা যে শুধু ওয়াকারুজ্জামানের, সেদিন যে শুধু ওয়াকারুজ্জামান যে ওই তেজগাঁও বিমানবন্দরে সেফ ল্যান্ডিং করেছিলেন সেটা নয়, এক আগামীতে শেখ হাসিনার সেফ ল্যান্ডিং কিভাবে হবে সেটাও কিন্তু মহড়া হয়ে গিয়েছিল সেই দিনে। কিভাবে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হাসিনা, তার প্রত্যেকটা খুঁটিনাটি ছক করা হয়ে গেছে। এই ছকের মধ্যে এই কাজে যুক্ত রয়েছেন বাংলাদেশের সেনার সঙ্গে, এই কাজে যুক্ত রয়েছেন ভারতের সেনাকর্তারাও। মানে ভারতের এনএসএ অজিত ডোভাল, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং তার সঙ্গে আরো 1-8 জন আছেন আমাদের অতি উচ্চস্তরের সেনাকর্তা। আর বাংলাদেশ সেনার পক্ষে সেখানটায় রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে 2-3 জন তার অতি বিশ্বস্ত সেনা অফিসার তারাও আছেন। আচ্ছা, ভারত কেন এতটা সতর্ক এই বিষয়টা নিয়ে, শেখ হাসিনার ফিরে আসা নিয়ে কেন এতটা সতর্ক? তার কারণ শেখ হাসিনা এবং বাংলাদেশের ভালো মন্দের পুরো দায়টা যতটা বাংলাদেশের তার থেকে 1 বিন্দু কম নয় ভারতেরও। তার কারণ ভারতে তিনি অতিথি হয়ে আছেন এবং এটা মোটামুটি সবাই জানে যে তিনি যে ভারত ছেড়ে তিনি যে বাংলাদেশে যাচ্ছেন, এই তার যাওয়ার ব্যবস্থা এবং এর পেছনের সমস্ত উদ্যোগ ব্যবস্থাপনা সেটা ভারতের দ্বারাই হয়েছে। সুতরাং তার যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তার দায়টা ভারতের উপরে আসে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের সংকট নিরসন করবার ব্যাপারে সমস্ত দায়িত্বটা আমেরিকার ট্রাম্প সাহেব গত 13 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর উপরে দিয়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদী সে ব্যাপারে কোন রকম আপত্তিও করেননি। মানে মৌনং সম্মতি লক্ষণং, এবং সেটা মেনে নিয়ে ভারতকে তার পরবর্তী কাজগুলো করতে হচ্ছে। সুতরাং ভারত এখন সমস্ত ব্যাপারগুলো নিয়ে ভারতের ওপরে তাই একটা বিরাট এই ব্যাপারে দায়িত্ব এসে পড়ে। এবং এই প্রসঙ্গে, এই দায়িত্বের প্রসঙ্গে এতদিন কিভাবে ব্যাপারগুলো হবে সেই বিষয়টা কিন্তু খুব একটা স্পষ্ট হচ্ছিল না যে কিভাবে কি করবে ভারত। কিন্তু এখন ওই গত শুক্রবার ওয়াকারুজ্জামান কঙ্গো থেকে ফেরার পথে তার যে অভিজ্ঞতা হয়েছে এবং তিনি যেটা বুঝতে পেরেছেন
কোন পথে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশকে, এবং সেখানে তাকেও কিভাবে ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে সেটা যখন তিনি জানতে পেরেছেন, তখন তিনি এখন তার মধ্যে আর কোনো ইফস অ্যান্ড বাটস নেই। তিনি পরিষ্কারভাবে বুঝে গেছেন যে এখন তাকে কি করতে হবে। সুতরাং এখানে তা হলেও কিন্তু একটা জিনিস ছিল প্রথম থেকে, একটা অনেকের কাছেই একটা কিছুটা একটা কিন্তু একটা ছিল, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে। কিন্তু ওয়াকারুজ্জামান তিনি এটা বোঝা গেছে যে তার মধ্যে এখন আর কেন তিনি গত বছর বিশেষত ৩রা আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত তার ভূমিকা অনেক রকম প্রশ্নের মুখে পড়েছে, যে তিনি কি চাইলে শেখ হাসিনাকে সেদিন রক্ষা করতে পারতেন না? তিনি শেখ হাসিনাকে এই যে পাঠিয়ে দিলেন, ভারতে পাঠিয়ে দেয়া হলো, এটা না করে তিনি তো শেখ হাসিনাকে রক্ষা করবার জন্য সেনার যেটা কাজ, সেই কাজটা তিনি করতে পারতেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন মোটামুটি সবাই এই কথাটা বুঝে গেছে, জেনে গেছে যে ওয়াকারুজ্জামানের ওপর যে চাপ সৃষ্টি হয়েছিল, সেই চাপ সৃষ্টি করেছিল শুধু যে আমেরিকা করেছিল তা নয়, রাষ্ট্রসংঘের তরফ থেকে যে তার উপরে কত চাপ সৃষ্টি হয়েছিল, এবং আমেরিকার ধামাধরা যে পশ্চিমা দেশগুলো ছিল তারাও যে কিভাবে চাপ সৃষ্টি করেছিল সেনাবাহিনীর উপরে। তারা জয়েন্ট একটা মাস পিটিশন দিয়েছিল সেনা প্রধানকে, যেন ছাত্র জনতার উপরে কোন রকম গুলি না করা হয়, তাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ না করা হয়, এবং সেই চাপের কাছে তিনি মাথা নত করেছিলেন। এই খবরটা অনেক আগেই জানা হয়ে গেছে। আর সম্প্রতি ভলকার তুর্ক, যিনি হচ্ছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের দায়িত্বে যারা আছেন, যার প্রধান তিনি নিজে বিবিসির কাছে একটি সাক্ষাৎকারে বলেছেন যে বিবিসির সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছিলেন, আপনারা এই যে গাজায় এত ব্যাপার হচ্ছে, ইউক্রেনে এত কিছু হচ্ছে, আপনাদের ভূমিকা কি? আপনারা কি কোন দেশে সেখানে যদি সাধারণ মানুষের ওপর কিংবা সেখানে যদি কোন রকম এই ধরনের কি মানবাধিকারের হননকারী কোন যদি ঘটনা ঘটে, আপনারা কি সেখানে কোন রকম ব্যবস্থা কোথাও নিয়েছেন, নিতে পারেন? সেই ক্ষমতা কি আছে আপনাদের? এই প্রশ্নের উত্তরে ভলকার তুর্ক সেদিন বলেছিলেন, তিনি বাংলাদেশের উদাহরণ দিয়েছিলেন, আমি নিজে বলেছি বাংলাদেশের সেনাপ্রধানকে সাথে কথা বলেছি তাকে যে আপনি যদি ছাত্র জনতার উপরে কোন রকম ভাবে কোন ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে অস্ত্র চালান যদি, তাহলে কিন্তু শান্তি মিশনে আপনাদের বাংলাদেশের যে সেনা আছে রাষ্ট্রসংঘে, তাদেরকে কিন্তু ফেরত দেয়া হবে, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবং বাংলাদেশে এটা যদি হয় তাহলে সেনা প্রধানের উপর একটা বিরাট চাপ আসত। সেই চাপের কাছে তিনি মাথা নত করেছেন, চাপের কাছে মাথা নত করে সেদিন তিনি করেছিলেন। এটা মোটামুটি বুঝে গিয়েছে, এটা বোঝা গেছে যে সেদিন তিনি কিন্তু স্বেচ্ছায় ওই যে অস্ত্র নামাতে বলেছিলেন অস্ত্র চালাবে না, তার পেছনে এইসব অনেক ঘটনা আছে। যাই হোক, এখন আর সেই ঘটনাগুলোকে এটা যে সেদিন চুপ করে থাকা সেনা প্রধান করেছিলেন, সেটা সম্পূর্ণ তার স্বেচ্ছায় নয়, তিনি বাধ্য হয়েছিলেন সেটা করতে। সুতরাং ভারত এখন মোটামুটি বুঝে গেছে যে সেনা প্রধানকে দিয়ে, সেনা প্রধানের সমস্ত ইফস অ্যান্ড বাটস, তার ভেতরে যত সংশয় সন্দেহ সবকিছু চলে গেছে, এবং এখন ওয়াকারুজ্জামানকে তাকে দিয়েই কাজ করতে হবে, তাহলে একটা যুদ্ধ এড়ানো যাবে। এবং একটা যুদ্ধটা তো কোনো ছেলে খেলা নয়, একটা যুদ্ধ হওয়া মানে সে দেশের মানুষ, সাধারণ মানুষ, তাদেরই ক্ষতি হয়, সুতরাং তাদের বিশাল ক্ষতি হয়। তা ভারত বাংলাদেশের ক্ষতি কোনোদিন করতে চায় না। এই জন্য যুদ্ধের ব্যাপারে যারা যে কথাই বলুক না কেন, যুদ্ধের ব্যাপারে ভারত কখনোই, যুদ্ধ করে যদি শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়ে বসাতে হতো, ভারত অনেক আগেই করতে পারত, কিন্তু ভারত সেটা করেনি। ভারত এখন এইভাবে সেখানে শেখ হাসিনাকে প্রতিস্থাপন করবেন, নিয়ে যাবেন, ফিরিয়ে নিয়ে যাবেন, তার প্রত্যাবর্তন হবে, এবং এই পুরো কাজটা সেই জন্য ভারত এত গুরুত্ব দিয়ে এবং এত পুঙ্খানুপুঙ্খভাবে তার প্রত্যেকটা দিক বিচার করে তিনি ফিরে গেলে দেশের মানুষের কাছে কি ধরনের